দর্শক সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। এর মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল, তবে সেটি প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় হাজতে থাকা ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সহকর্মী রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিদুর, আপনি তো সকাল থেকে রয়েছেন, সেখানে একটু জানাবেন যে রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা, আর কত পৃষ্ঠার রায় সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? নুজহাত, এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক ১২টা বাজার ৩ মিনিট আগে কিন্তু ইতিমধ্যে রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, যেটি বিটিভি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অবস্থান করছি। ইতিমধ্যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। যদি নিরাপত্তার কথাই প্রথমে বলি, যে রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। অর্থাৎ এই ট্রাইব্যুনালের যে প্রবেশ গেট, এই প্রবেশ গেটে কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে যেদিন ঠিক ঘটনা ঘটে চানখারপুলে, যে নৃশংস হত্যার ঘটনা ঘটে ৫ আগস্ট ২০২৪ সালের ৫ আগস্ট, সেই দিন থেকে কিন্তু আজকে ঠিক ১ বছর ৫ মাস ২২ দিন পরে কিন্তু আজকে এই রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ৬ মাসের তদন্ত এবং দীর্ঘ ৬ মাসের বিচারিক কার্যক্রম শেষে কিন্তু আজকে এই রায় ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে যারা এই জুলাই যোদ্ধা যারা সাক্ষ্য দিয়েছেন, এই যারা নিহত হয়েছেন, আহত নিহতদের পরিবার, তাদেরকেও আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। ইতিমধ্যে এই রায়কে ঘিরে যখন শুরুতেই এই রায়কে তদন্ত কর্মকর্তা এবং এই রায়ে যারা প্রসিকিউটর ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এই রায়কে ঘিরে যখন শুরুতে বিচার কার্যক্রম শুরু হয়, অর্থাৎ যখন এই রায়ের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, আমরা দেখেছি যে এখানে চিকিৎসক, ডাক্তার, তারপরে হচ্ছে গিয়ে প্রত্যক্ষদর্শী যারা এই ঘটনাকে কেন্দ্র করে যারা এখানে বিচারিক কার্যক্রমের সময় সাক্ষ্য দিয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে একটা সুষ্ঠু বিচারের দাবি তারা জানিয়েছেন যে, এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এবং আমরা জানি যে এই যে মামলা, এই মামলা কিন্তু ৮ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে ৪ জন গ্রেফতার রয়েছেন। বাকি যে ৪ জন, যে পলাতক যে ৪ জন রয়েছে, এই পলাতক ৪ জনেরও কিন্তু তার মধ্যে হাবিবুর রহমান সাবেক ডিএমপি কমিশনার, তাদেরও কিন্তু দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং আজকে যারা উপস্থিত রয়েছেন আহত এবং নিহত পরিবারের সদস্যরা। আমরা প্রসিকিউটরের সাথে কথা বলেছি, প্রসিকিউটর কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা যে ধরনের সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থিত করেছেন, তাতে তারা আশাবাদী যে এই সাক্ষ্য প্রমাণই তাদের এই দোষকে প্রমাণ করার জন্য যথেষ্ট, এবং এই সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই কিন্তু তারা আজকে আশা করছে যে সর্বোচ্চ শাস্তির দাবি করছে। তো ইতিমধ্যে ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা শুরু হয়েছে। আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব যে পরবর্তী নির্দেশনা কি আছে। তো নুজহাত, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কুষ্টিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামাতের আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বোনদের চোখের কোণে আমি পানি দেখেছি, যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ শিশুদের যখন তুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি। সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র।
অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলেন, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দোন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না ভাই, অন্তত কবরের মাটিটা ছুঁতে চায়। এই লোকগুলোর সবচেয়ে বড় বুঝবো, তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছে কতবার। হে মহান আল্লাহ, তুমি তো সামিউল বাসীর, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলোকে তোমার হাওয়ালা করো। এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো। তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলে আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন, মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে তাকে কবুল করেছিল। তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন, তখন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান কবুল করেছেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে যিনি ঈমান কবুল করেছিলেন, আপনারা ওনার উত্তরসূরি, আপনারা সম্মানিত, আপনারা গর্বিত। ইসলাম কবুল করার পরে মক্কার লোকেরা তিলে তিলে কষ্ট দিয়ে যাদেরকে খুন করেছে, আহত করেছে, গোলাম বানিয়ে রেখেছে, তাদের মধ্যেও সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি একজন মা, আমাদের আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়ে যে মা নিরাপত্তা দিয়েছিলেন, যার গায়ে যুদ্ধের পরে 8টি ঝুলন্ত তীর ছিল, 70টি ভারী জখম ছিল, পুরুষরা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন না। এই কঠিন সময়টায় আমাদের আম্মা জান হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গী হয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এদেশের মা বোনদের গর্বে আল্লাহ তাআলা বেশি বেশি করে আবরার ফারুক, শরীফ উসমান ইবনে হাদি, আবু সাইদ,
এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দিন। দর্শক, আমরা কুষ্টিয়ায় জামাত ইসলামের জনসভায় সরাসরি বক্তব্যে যুক্ত ছিলাম। এবারে পরবর্তী প্রসঙ্গ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে, এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে গতরাতে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে রোববার সকালে চট্টগ্রাম থেকে দিনের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ফেনী ও কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জের জনসমাবেশে তিনি যোগ দেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত 7 থেকে 10 দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ভারতকে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে খেজুর গাছ আছে, আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে, ওনাদের কেউ, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামী ছিল। এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউস ওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা, হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য, সেই পরিমাণে খাদ্য পণ্য আমরা তাদেরকে দিব। সুনামগঞ্জ 4 সদর আসন আবার ফিরে পেতে চায় বিএনপি। জাতীয় পার্টি ও জামাতে ইসলামের প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটাররা বলছেন, এই 3 দলের মধ্যে হবে লড়াই। সদর ও বিশম্বরপুর নিয়ে সুনামগঞ্জ 4 আসন। 2001-এর নির্বাচনে জয় পান বিএনপির ফজলুল হক আসপিয়া। 2008 সালে জাতীয় পার্টির মমতাজ ইকবাল, 2010 সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মতিউর রহমান, 2018 সালে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মেজবা এবং সবশেষ 2024 সালের নির্বাচনে জয় পান আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিএনপির নুরুল ইসলাম। আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন। সদর উপজেলার 4 বারের এই চেয়ারম্যান হাসন রাজার বংশধর। আমি টানা 4 বার সুনামগঞ্জ উপজেলা পরিষদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি। অর্থাৎ আমার বিশ্বাস যে জনগণ আমাকে ভালোবাসেন, আমার উপর তাদের আস্থা আছে, ভরসা আছে। বাদবাঙ্গা জোয়ার, মানুষের উচ্ছ্বাস, এটাই প্রমাণিত হবে আগামী ভবিষ্যতে। তো তাই সুনামগঞ্জ ফার্স্ট না, বৃহত্তর সিলেটের প্রত্যেকটি আসনেই ধানের শীষে জয় জয়কার হবে। মাঠে সরব জামায়াত ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। ভোটারদের মন জয়ে তারাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নদীবাঙ্গনে বাড়িঘর বিলীন হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়টা বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, বিশ্ববিদ্যালয়টা স্থায়ী ক্যাম্পাস গঠিত হয় নাই। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে এইগুলা অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলা করবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, মানুষের কাছে কথা দিচ্ছি। আমার প্রথম চিন্তা থাকবে এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ। চিকিৎসা খাতে আমরা এখন অনেক পিছিয়ে আছি। এখানে কৃষি নির্ভর এলাকা, একটা মৌসুমে কৃষি ফসল উৎপাদন হয়, তার পরবর্তীতে একটা সময় মানুষের আর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না, সেটার একটা ব্যবস্থা করা। আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করেন স্থানীয়রা। তাদের মতে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এই দলের ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে। কোনো ব্যাঙ্গায় না সুন্দরভাবে ভোট দিতে পারি, দেশের ভবিষ্যৎ যে কর্তার উপর থাকুক আমরা ভোট দিব। প্রতিবার ভোট দিয়ে এমপি বানাই, লাস্টে তারা সুবিধা এটা আমরা কোনো সুবিধা থাকে না। মনে করেন 3 পার্টি আছে, 3 পার্টির মধ্যে মোটামুটি একটা লড়াই হবে। এমনও সময় আছে টাকা দিয়া ভোট কিনে আনে, যে এইরকম কিছু কিছু দলের ভিতরে আছে। এই ধরনের যাচ্ছে না হয়, এই ধরনের দুর্নীতি যাচ্ছে না হয়, আমরা এটাই চাই। সুনামগঞ্জ 4 আসনে ভোটার সংখ্যা 3,63,936 জন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এবারে ভোলা থেকে যুক্ত আছেন সহকর্মী মলয় দে। মলয়,
জেলায় মোট কতটি আসন রয়েছে, প্রার্থীরা কি বলছেন এবং নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, 4টি আসন নিয়ে কিন্তু গঠিত। এর মধ্যে ভোলা 1, সদর দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলা নিয়ে হচ্ছে তজুমতি ও লালমোহন উপজেলা নিয়ে হচ্ছে ভোলা 3 আসন এবং ভোলা 4 আসন ও মনপুরা নিয়ে গঠিত। তো এখানকার প্রার্থীরা এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা তত বেড়েছে। তারা আজকে সকাল থেকেই তারা তাদের নির্বাচনী প্রচারণা কাজ করে যাচ্ছেন। সকালে ভোলা 1 আসনের জামায়াতের সদস্য ইলিশা ইউনিয়নে গণসংযোগ করেছে। এছাড়াও আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা আবহাওয়া অফিস রোড এলাকায় ভোলা 1 আসনের একটি অংশ। সেখানে আপনার হাত পাকা বাংলাদেশ বা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তারা প্রচারণা চালিয়েছে। তা আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাত পাকা প্রতীকের সমর্থকরা এখানে তারা কিছুক্ষণ আগে প্রচারণা চালিয়েছে। তো আমি এখন যদি তাদের কাছে জানতে চাই যে আপনাদের প্রচারণা কেমন চলছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাপক প্রচারণা চলতেছে। আমরা গতকালকে দেখেছেন স্মরণকালে বিশাল আমরা গণসংযোগ করেছি ভোলাতে, ব্যাপক আমরা রেসপন্স পাইতেছি। ভোলাতে একটি গণজাগরণ শুরু হয়েছে হাত পাকার পক্ষে, সকল মানুষ এবং মহিলা দিচ্ছে এবং ইনশাআল্লাহ আমাদের প্রার্থী আশা করি ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের প্রার্থী বিজয় অর্জন করবে। জি নুজাত, যে আমাদের এখানে ব্যারিস্টার বিএনপি সমর্থিত প্রার্থী গত রাতে তিনি জনসংযোগ করেছেন। তো এই ছিল ভোলার সর্বশেষ পরিস্থিতি নির্বাচনের। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মলয় দে এবং এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।